যারা নিয়েছেন সিদ্ধান্ত এরকম চক্রান্তকারী দলের মধ্যে দলের ক্ষতি করছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন এরাই দলের ক্ষতি করবে। তো জমাট শিকল পূজার পাষাণ বেদে দিনু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এটা ছিল না। এই ছবিটি নিছকই একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে কথা বলে। বড় বড় কথা বলি তখন আমি কিন্তু সেগুলো মন থেকে বলি, আমি কিন্তু সেগুলো স্ক্রিপ্টে লিখে বলি না, কিংবা কেউ আমাকে বলেছে বলে বলি। আমি ছবিটি করে কোনো ভুল করিনি। আমি মমতাপন্থী। তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি। দীর্ঘ টানাপোড়েন, সাসপেনশন এবং মতবিরোধের পর অবশেষে মুক্তি পাচ্ছে প্রান্তিক চক্রবর্তী পরিচালিত এবং রাজন্না হালদার অভিনীত আগমনী। আমি প্রথমেই বলবো, আজকে তোমার পরিচয়টা সাক্ষাৎকারে কি দেব? পরিচালক নাকি অভিনেতা নাকি কোনো রাজনৈতিক? না, পরিচালক এবং অভিনেতা। অভিনেতা আমি খুব একটা নই, মাঝে মাঝে করি গল্পের স্বার্থে, কিন্তু আমি পরিচালক, আমি লেখক। এই জায়গা থেকেই আমার পরিচয়টা, প্রাথমিক পরিচয়। তারপর অবশ্যই রাজনৈতিক পরিচয় তো থাকবেই। নেতৃত্ব দিয়েছি, এই মুহূর্তে তো পদে নেই, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা নেতা বা নেত্রী থেকে যায়। তো সেইটা আমার পরে, কারণ আমি রাজনীতিতে যবে থেকে এসেছি তার আগে থেকে আমার শিল্পসত্তাটা শুরু হয় যখন আমার মা ছোটবেলায় 3 বছর বয়সে আমাকে পাড়ার 25শে বৈশাখের প্রোগ্রামে কবিতা বলতে উঠিয়েছিল, আত্মা গাছে তোতা পাখি। তো সেদিন থেকে আমার শিল্পসত্তা শুরু হয়ে গেছে। রাজনৈতিক সত্তা তো অনেক পরে। রাজনৈতিক তো একটা পরিচয়, অবশ্যই পরিচয় ছিল না। আমি তো বললাম, আমি বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বারবার বলেছেন, ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিম্যাল। আমরা যেদিনকে থেকে জন্মাই আমরা আসলে একটা রাজনৈতিক জীব হিসাবেই জন্মাই। তো রাজনৈতিক পরিচয় ছিল বলে না, রাজনৈতিক পরিচয় আছে। রাজনীতি কি? রাজনীতি তো একটা বৃহত্তর জায়গা যেখানে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। আজকে আমার দলের পদ নেই, তাতে কি আমি মানুষের পাশে দাঁড়াবো না? দাঁড়াচ্ছি। আজও রাত্রে অ্যাম্বুলেন্স কারো দরকার হলে আমি দেবো, বা চেষ্টা করবো। ফায়ার ব্রিগেডে ফোন করতে হলে করবো, মানুষের পাশে দাঁড়াতে হলে দাঁড়াবো। তো সেই জায়গাটা আমার ছিল, আছে, থাকবে। পদ থাকলো কি থাকলো না তাতে আমার খুব একটা যায় আসে। মহালয়ার দিন এটা মুক্তি পাওয়ার কথা ছিল, আবারও দলের তরফ থেকে কিছু বলা হয় কি? যা বলবে সেরকম শুনবো। কি বলবেন তো আমি জানি না আমার দল থেকে, কিন্তু আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এটা ছিল না আমার মনে হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব না সারা রাজ্যে প্রতিনিয়ত কি ঘটছে সেগুলোর ওপর এতটা ফোকাস দেয়। এটা আমি সব জায়গাতেই বলছি। আমি এখন আরো দৃঢ় কণ্ঠে বলবো, আমার মনে হয় কিছু চক্রান্তের এটা ফলস্বরূপ এটা বেরিয়ে এসছে। কারণ আমরা যে ছবিটি বানিয়েছি সেই ছবিটির সাথে রাজনীতিকরণ করার কোনো চেষ্টা হয়নি। এই ছবিটি নিছকই একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে কথা বলে, এবং এই ছবিটি সমাজকে একটি সুষ্ঠু সমাজ করে তোলার বার্তা নিয়ে আসে। তো দল যদি আগামী দিন কিছু বলে, অবশ্যই আমি আমার ক্ল্যারিফিকেশন বা রাজন্না তার ক্ল্যারিফিকেশন যেরকমভাবে সেই সময় দিয়েছিল আবারও দেব। দল যদি মনে করে যে তারা আবার পদে ফিরিয়ে নেবে বা আরও কিছু আমাদের জন্য এগিয়ে নিয়ে আসবে, সেটা মানবো। দল যদি মনে করে যে না এটা ভুল, এখনো ভুল, তাহলে আমি সেটাই মেনে নেব। সেটা তো দলের পার্সপেক্টিভ, দলের সিদ্ধান্ত। আমার দিক থেকে, শিল্পী সত্তার জায়গা থেকে আমি ছবিটি করে কোনো ভুল করিনি, এবং ছবিটির মধ্যে কোনো ভুল তো নেই, বরঞ্চ এই ছবি সমাজের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসবে। বেশ কিছু স্লোগান, ইডি রেটের কথাও দেখানো হয়েছে। হ্যাঁ, সমাজে যা ঘটছে সেটা আমরা তুলে ধরবো। শিল্পী সমাজ থেকে গড়ে ওঠে, শিল্পীর ভাবনা সমাজ থেকেই আসে। আজকে পৃথিবীর যত লেখক কবিতা লিখেছেন, কিছুটা তো সাররিয়াল, কিছুটা কল্পনা অবশ্যই থাকে, বাট একটা সূত্র কিন্তু সমাজ থেকেই আসে। যত ঘটনা, রবীন্দ্রনাথ ঠাকুর কি বঙ্গভঙ্গের সময় গান লেখেননি? লিখেছেন। তাহলে বঙ্গভঙ্গটা তো একটা ইস্যু যেটা রবীন্দ্রনাথ ঠাকুরকে নাড়িয়ে দিল। ঠিক আছে, আপনি আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন বেসড অন রিয়েল স্টোরিজ প্রচুর ছবি হচ্ছে না, তাহলে সেই জায়গায় সেইগুলো কি ভুল নয়? তো আমাকেও তো সমাজে যেটা হচ্ছে সেটা নাড়িয়েছে, কিন্তু আমি তো এখানে দাঁড়িয়ে কোনো রকমভাবে রাজনীতিকরণ করার চেষ্টা করিনি ছবিটা নিয়ে। আজকে আমার তৃণমূল কংগ্রেস হোক, বিরোধী দল হোক, বা এক্সট্রিমিস্ট দল হোক, লেফট ফ্রন্ট হোক, যে দলই হোক, তারা প্রতিবাদ করেছে। প্রতিবাদে কোনো ভুল নেই, আমি বারবার বলছি। আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু আমি বারবারই বলছি, প্রতিবাদ অশালীন হতে পারে না। কেউ যদি রাত দখল করে থাকে, করেছে প্রতিবাদের ভাষা, তাতে ভুলটা কোথায়? ভুল নেই কোনো। সেরকমভাবেই আমি শিল্পী, আমার প্রতিবাদের ভাষায় আমার মনে হয়েছে আমি রাত দখলে নামবো না, আমার প্রতিবাদের ভাষায় মনে হয়েছে আমি স্লোগান দেবো না। কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমার দল যে কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচিতে আমি প্রত্যেকটা জায়গায় ছিলাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অশালীনভাবে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে যে কজন রাজ্য জুড়ে সব থেকে বেশি ফেসবুকে সরব হয়েছিল সারাদিন ব্যাপী, তার মধ্যে আমি একজন।
তো সেই জায়গা থেকে আমার প্রতিবাদের ভাষা ছিল সিনেমা লেখা, সেটা আমি করেছি। চক্রান্তর কথা বললে, তোমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার বলেন আমাদের দলেই অর্থাৎ সর্ষের মধ্যে ভূত রয়েছে। তাহলে কি মনে হচ্ছে এবার সর্ষের মধ্যে সত্যি ভূতটা রয়েছে? না না, সর্ষের মধ্যে দেখুন, একটা দল কেন, আপনি যদি একটা পরিবার দেখেন, পরিবারেও সর্ষের মধ্যে ভূত থাকে। আপনি যদি একটা স্কুল দেখেন, কলেজ দেখেন, বন্ধুদের গ্রুপ দেখেন, সেখানেও সর্ষের মধ্যে ভূত থাকবে, এটার মধ্যে কোনো অসুবিধা নেই, সব জায়গায় সর্ষের মধ্যে ভূত থাকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিজ্ঞতার জায়গা থেকে এই কথাটা বলছেন। আমি বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন। যারা নিয়েছেন সিদ্ধান্ত, এরকম চক্রান্তকারী দলের মধ্যে দলের ক্ষতি করছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন এরাই দলের ক্ষতি করবে, এরাই দলের ক্ষতি করবে। আমি বলছি তো, আপনারা ক্যাপশন করুন যে এরাই দলের ক্ষতি করবে। আমরা দলের কোনো ক্ষতি করিনি, আমাদের বাড়ি থেকে কোনো লক্ষাধিক টাকা পাওয়া যায়নি, আমাদের বাড়ি থেকে বা আমার এগেনস্টে কোনো গুন্ডামি মাস্তানির চার্জ নেই। আমি একজন পিএইচডি স্কলার, আমি সিনেমা বানিয়েছি, তো ভুলটা কোথায়? হ্যাঁ, সিনেমাটা দেখে দল আমাকে বলতে পারতো, বা দল, আবারও বলছি, দলের কিছু চক্রান্তকারী, তাদের যদি মনে হতো তারা বলতে পারতো যে ভাই এই জায়গাটা আমার দলের ক্ষতি করছে। যখন কেউ দলে থাকে তার কিছু প্রোটোকল মেনেও চলতে। আরে বাবা, তুমি দেখলে না, কিছু না দেখে হঠাৎ করে একটা পোস্টার দেখে, সকালবেলা পোস্টার ভাইরাল হলো, আপনি সন্ধ্যাবেলা বলছো তুমি সাসপেন্ডেড। তারপর আমি প্রশ্ন করতে চাই যে যিনি সাসপেন্ড করেছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি, যার প্যাডে সাসপেন্ডেড হয়েছি, সেখানে লেখা ছিল যে একটি ক্লজ যে ডিসিপ্লিনারি কমিটি দেখবে। আজকে 2রা অক্টোবর, 28শে সেপ্টেম্বর আমাদের সাসপেনশনের লেটার এসেছিল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমরা নতুন বছরে চলে গেছি। কোথায় সেই ডিসিপ্লিনারি কমিটি? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে যারা দলের এই কথাগুলো লিখছে তারা সেগুলোকেই মানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারলে, সম্ভব না ওনার পক্ষে সবটা জানা, উনি যদি জানতে পারেন, আমি বিশ্বাস করি কার এগেনস্টে সাসপেনশন চলে যাবে সেটা তারাও বুঝতে পারছে না। আগেও বলেছিলে দলের পাশে আছো, এখনো আছো? আমি মমতাপন্থী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, এবং ডাইনামিক ইয়াং লিডার যিনি আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আমার ভালো লাগছে, কিন্তু আমি মমতাপন্থী। আমি দল, আপনি যে শব্দটা উচ্চারণ করলেন সেটা আমি মন্তব্য করবো না কোনো। আমি শুধু বলবো, আমার ছোটবেলা থেকে বড় হওয়ার সময় আমি যে রাজনৈতিক আইকনকে দেখেছিলাম, দেখুন আরও ভারতবর্ষের রাজনৈতিক আইকনরা আছেন, আমি শুনেছি আমার বয়োজ্যেষ্ঠদের কাছে, ইন্দিরা গান্ধী ছিলেন, রাজীব গান্ধী ছিলেন, বড় বড় আরও অনেকে ছিলেন, লেফট ফ্রন্টেও ছিলেন অনেক বড় বড়, যে তাই তো আমি দেখিনি। আমি ছোটোবেলা থেকে যে জেনারেশনে বড় হচ্ছে সেখানে যাই দেখেছি মমতাপন্থী। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার আইকন। আমি রাজনীতি যতদিন করব, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার আইকন থাকবেন, বাকি আমি কোনো মন্তব্য দল নিয়ে করব না। কারণ দলের যারা যারা আছেন, এই তৃণমূল কংগ্রেস মানুষের আবেগ, এই তৃণমূল কংগ্রেস আমার আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ, সেই আবেগটাকে নিয়ে যারা ছিনিমিনি খেলবেন, তাদের পক্ষে আমি কি বলবো আমি জানি না। তাদের সুস্থতা আমি কামনা করি, এবং যারা আমাকে মন্তব্য করেছিলেন যে ছবিটি ওরা হয়তো অস্কার পেতে পারে, এরকম কিছু না মন্তব্য করেছিলেন, আমি জানি না তার গান কতটা ভাইরাল হচ্ছে, তার লেখা গান, আর এই ছবির ট্রেলার, টিজার আর মিউজিক ভিডিও নিয়ে 1 সপ্তাহে 1 মিলিয়ন ভিউ হয়েছে। তো মানুষ উত্তর দেয়, পলিটিক্সেও মানুষ উত্তর দেয়, এতেও মানুষ উত্তর দেয়। আজকে মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে কেন? ও যতই বিরোধীরা বলুক, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন তাই দিচ্ছে। তাহলে আজকে কার গান চলবে, কার সিনেমা চলবে, সেটাও মানুষ বিচার করছে। 4 দিনে 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। আজকে এগুলো অভিমানের কথা, ব্যক্তির বিরুদ্ধে কথা, দলের বিরুদ্ধে নয়, বারবার বলছি। এবার একটু চলে যাবো রাজনাদির কাছে। একটা ভালো বক্তা, তারপরে ভালো গায়িকা, এবার অভিনেত্রী, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্সে দুর্ধর্ষ, সবকটাই দুর্ধর্ষ রাস্তা, দুর্ধর্ষ মার্গ, এবং প্রত্যেকটার যে লক্ষ্য সেটা একটা ভালো লক্ষ্য, ভালো কিছু করার লক্ষ্য। তাই প্রত্যেক প্রফেশনেরই এক্সপিরিয়েন্স দুর্ধর্ষ। আরজি করে নতুন আরও বেশ কিছু তথ্য সামনে আসছে, আর সেই মুহূর্তেই একটা শর্ট ফিল্ম, কি বলবে? না, আরজি করের যে নতুন তথ্য সামনে আসছে, বা আরজি করের যে ঘটনা, যে তদন্ত প্রক্রিয়া, সেটা তো একেবারেই আইনত। সেটার সঙ্গে তো শর্ট ফিল্মের কোনো সম্পর্ক ছিলও না, এখনও নেই। অবিকৃত আগেও যা ছিল এখনও তাই, সে অবিকৃত কাহিনী নিয়েই আমরা শর্ট ফিল্মটা করেছি। আপনারাই রিভিউ দেবেন যে এই শর্ট ফিল্ম সাধারণ মানুষের মনে কতটা সাড়া ফেলতে পারবে। তাই এটার সঙ্গে আরজি করের ঘটনার তদন্তনাধীন কোনো ঘটনার কোনো সম্পর্ক আছে বলে মনে করি। তো তোমার মনে কিরকম আবেগ এসেছে? ডেফিনেটলি এখানে যে
ঘটনাগুলো দেখানো হয়েছে বা যে ঘটনা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের মধ্যে প্রত্যেককেই কম বেশি কিছু জনকে ফেস করতে হয়। এটা আমি খুব 100% শিওর যে আজকে বাসে, ট্রামে, ট্রেনে তুমি যদি যাও, নারী পুরুষ নির্বিশেষে আমি বলছি, মহিলারা হয়তো একটু বেশি ফেস করে। তোমাকে এমন কোনো টাচ করবে যেই টাচটা কিন্তু তোমাকে অস্বস্তিতে ফেলবে, হ্যাঁ কিনা? তুমি আমার সঙ্গে সহমত হবে কিনা? একদম। এবং এটা প্রত্যেক প্রফেশনে রয়েছে। প্রত্যেক প্রফেশনে খারাপ মানুষও যেরকম রয়েছে, ভালো মানুষও নিশ্চয়ই রয়েছে, কিন্তু প্রত্যেক প্রফেশনে এই সেম জিনিসটা রয়েছে। আমার মনে হয় এই মুভিটা করার সময়, এই শর্ট ফিল্মটা করার সময় আমার মধ্যে আমার সেই সহজাত প্রবৃত্তি, সহজাত প্রক্রিয়াই ছিল, যেটা আমি তুলে ধরতে পেরেছি বা ফুটিয়ে তুলতে পেরেছি। কারণ আমি মনে করি আজকে আমি যখন মঞ্চে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলি, তখন আমি কিন্তু সেগুলো মন থেকে বলি। আমি কিন্তু সেগুলো স্ক্রিপ্টে লিখে বলি না, কিংবা কেউ আমাকে বলেছে বলে বলি না। তাই মন থেকে যদি আমি এত বড় বড় কথা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি, তাহলে আমি সমাজ বদলানোর জন্য মন থেকে তো এই কাজগুলো করতেই পারি। নিজের জন্য অন্তত এইটুকু শক্তি তো আমার থাকবেই যে আমি নিজেকে পরিবর্তন করবো, এবং আরো 5টা মানুষ যারা আমার উপর এই অত্যাচার করবে তাদেরকে পরিবর্তন করার মানসিকতা রাখবো। তাই এটা একদমই সহজাত প্রবৃত্তি আর প্রক্রিয়া থেকে। তরফ থেকে আবারও কিছু বলা হয়, কি বলবো? দলের তরফ থেকে কিছু বলা হলে দল বুঝবে সেটা কি বলবে না বলবে। তবে আমার মনে হয় যে আমি আগেও যেটা বলেছি এখনও সেটা বলবো। আমি একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসি। আমি মনে করি সত্যের জন্য যদি আমাকে 5টা চড়ও মারা হয়, তবুও আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবো। কারণ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শিল্পীর স্বাধীনতা থাকবে, এবং আমরা এটা দেখিয়েছি শিল্পীর এক ধরনের স্বাধীনতা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। যদি কারোর মন্তব্যে ইদানিং সেটা খর্ব করার চেষ্টা চলছে আমরা জানি, কিন্তু আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শিল্পীর স্বাধীনতা খর্ব করার অধিকার কারণ নেই। দলের পাশে আমি থাকার কে, দল আমার পাশে থাকবে, এইটাই হচ্ছে অনেক বড় কথা। আমি তো নিমিত্ত মাত্র, নগণ্য। দল আমার পাশে থাকবে, এটাই আমার কাছে অনেক মানে আশীর্বাদের একটা বিষয়। একটা প্রতিবাদী চরিত্র করেছো, তো সেখান থেকে আজকের দিনে একটা যদি প্রতিবাদী গান তোমার গলা থেকে শুনি। কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে। কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে। গানটা গাওয়ার পর আর কিছু বলবে? আমার মনে হয় নজরুল ইসলাম আমাদের মধ্যে সেই আগুনটা জ্বালিয়ে দিয়েছিলেন, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরও জ্বালিয়েছেন, মহাত্মা গান্ধীও জ্বালিয়েছেন। আশা রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রজন্মের মধ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী প্রজন্মের মধ্যে সেই আগুনটা জ্বালাবে। শুধুমাত্র অত্যাচার কিন্তু মেয়েদের সঙ্গে হয় এটা আমি বলবো না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যার সঙ্গে অত্যাচার হয়েছিল তিনি কিন্তু একজন পুরুষ। তাই নারী পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গে অত্যাচার হয়। অত্যাচারের কোনো ধর্ম বর্ণ জাত হতে পারে না, কিন্তু যার সঙ্গে অত্যাচার হয় সেটা নির্বিশেষে যে কোনো কারোর সঙ্গে হতে পারে। প্রত্যেকের মধ্যে সেই আগুনটা জ্বালিয়ে রাখা উচিত। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।